স্যার আমাদের মাঝে উপস্থিত আছেন চকরিয়া সেলস অফিসের ব্রাঞ্চ ম্যানেজার আমার গুরু বলি আমি মিজান করি স্যার, এবং আমারই উপজেলার একজন কৃতি সন্তান নুরুল স্যার আমাদের সাথে উপস্থিত আছেন, ব্রাঞ্চ ম্যানেজার মাথাভার মেডিকেল। আজকে আসলে বেশি কিছু বলবো না, আমি তো আসি মাসে 2-1 আগে আসা হয়, আমাদের কথা শোনা হয়। আজকে আমরা প্রাণ করে স্যারের এই কথা শুনবো, আমরা কেমনে ভালো করতে পারি এই প্যান্ডামিক সিচুয়েশনের পরেও আমরা আজকে এখানে একত্রিত হতে পেরেছি। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে স্যারের ব্যক্তি কথা শোনার জন্য আমাদের তৌফিক দিয়েছেন, এবং যারা এসেছেন যে চকরিয়া থেকে নোমান স্যার, দিদার স্যার, আবু মোসা স্যার সহ অনেকেই নাম জানা অজানা অনেক ভাই আজকে উপস্থিত হয়েছেন। তো মূলত আজকে স্যারের এখানে আসাটা আমাদের যেন সার্থক করে আমরা রাখতে পারি। স্যারের যে কথাগুলো বলবে আমরা তা মন দিয়ে শুনবো। স্যারের প্রত্যেকটি কথায় কিছু না কিছু মেসেজ লুকিয়ে থাকে একজন ভালো মানুষ হওয়ার, একটা ক্যারিয়ারে ভালো কিছু করার জন্য যা যা দরকার স্যার আজকে আমাদেরকে বলবেন। আজকে আমরা স্যারের কথা শুনবো। আমরা তো বরাবরের মধ্যে প্রতিনিয়ত বলে থাকি এই পেশাটা আপনারা আসলে কি পাবেন কি পাবেন না, এই পেশার চ্যালেঞ্জিং পেশা ডেফিনেটলি। আজকে যদি এটা চ্যালেঞ্জিং পেশা না হইতো আজকে আমরা এখানে সবার মতো হয়তো বা কেউ রেস্টুরেন্টে বসে থাকতাম, নয়তো বা কেউ বাইরে করতাম। আজকে আমরা এখানে কেন এসেছি, নিশ্চয়ই আমাদের এইখানে আসার পেছনে একটা আমাদের কারণ আছে। সেই কারণটাকে আমরা বুকে ধারণ করে আজকে আমরা স্যারের কথা শ্রবণ করে আমরা এগিয়ে নিয়ে যাবো সেই প্রত্যাশায়। আর স্যারকে অত্যন্ত কৃতজ্ঞতা যে ঈদগাহ আজকে অফিসে এসে সময় দিচ্ছেন এবং আমাদের ভবিষ্যতেও দিবেন সে আশাবাদ ব্যক্ত করছি। ঈদগাহ ছোট পরিসরে শুরু করছিলাম আজ থেকে 1 বছর আগে, 1 বছর 2 মাস আগে। অনেক ঘাত প্রতিঘাতের মাধ্যমে চেষ্টা করেছি ঈদগাহ টিমকে তুলে আনার, বাট পরিবেশ পরিস্থিতির কারণে হয়তো হয়নি। এখন ওরা চেষ্টা করতেছে ভালো কিছু করার, গড়ে দাঁড়াবার চেষ্টা করতেছে ইনশাল্লাহ। আই থিঙ্ক ঈদগাহ মেট্রো আমাদের যে চকরিয়ার মতো হয়তো একটা ভালো মেট্রো উপহার দিতে পারবে, যেখানে একটা তরুণ মেধাবী যুব সমাজ আমাদের সাথে কাজ করতেছে এবং আমাদের সাথে আসতেছে। ইনশাল্লাহ ভালো কিছু হবে, পরে আবার দেখা হবে, কথা হবে ইনশাল্লাহ। সেই প্রত্যাশায় আজকের মধ্যে এখানে শেষ করছি। সোনালী জীবন, সুখের জীবন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ নুরুল কামাল আকাশ স্যারকে সংক্ষিপ্ত আকারে ওনার গুরুত্বপূর্ণ বক্তব্য রাখার জন্য। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত আকারে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন যিনি কক্সবাজার জেলায় অবস্থিত সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড মেট্রোর সম্মানিত স্যার জনাব তামজিদুল আলম স্যারকে ওনার বক্তব্য রাখার অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সবাই ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে অনেকে চিনি না। আমার নাম হচ্ছে মোহাম্মদ তামজিদুল আলম, বাড়ি হচ্ছে চকরিয়া। আমার এই স্যারের সাথে সোনালী ডে 1 থেকে একসাথে আছি আর কি। তো আমি এখন কক্সবাজার অফিসে বসি, আগে চকরিয়া ছিলাম, এখন কক্সবাজার কন্টিনিউ আছি। আজকে প্রথম ঈদগাহ মেট্রোর যাত্রা আমরা অফিসিয়ালভাবে শুরু করতে যাচ্ছি। ধন্যবাদ জানাচ্ছি ঈদগাহ মেট্রোর সকল ইভেন্ট ম্যানেজার এবং এফএদেরকে। আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন যিনি আমি সবসময় বলি শুধু এই জনপদ নয়, বাংলাদেশের প্রতিটা জনপদে যার বিচরণ, অর্থাৎ ভালো ভালো ফ্যামিলির শিক্ষিত ছেলেদেরকে যিনি চার্জ করে আজকের এই পরিমণ্ডলে বসার এবং ইনকাম করার সুযোগ দান করেছেন। তিনি হচ্ছে আমাদের সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের অ্যাসিস্ট্যান্ট এজেন্সি ডিরেক্টর জনাব সাইজুল আনোয়ার। আর উপস্থিত আছেন চকরিয়ার ব্রাঞ্চ ম্যানেজার মিজানুল করিম, মহেশখালীর নুরুল কামাল আকাশ এবং মাথাবাড়ির আমার নুর বক্সার। আমার সামনে উপবিষ্ট চকরিয়া থেকে অনেকে আগত ইউনিট ম্যানেজার এফএ ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসলে ঈদগাহতে সবসময় আসা হতো, কারণ আমি যেহেতু এলিকুতে দীর্ঘদিন ছিলাম,
এই অফিসের নিচে অর্থাৎ ইসলাম ব্যাংকের সামনেই কিন্তু বসে ঘন্টা 4 ঘন্টা সময় কাটাতাম। এখন কিন্তু ঠিক এর ব্যতিক্রম নয়। আসলে আমাদের ইউনিয়ন ম্যানেজার মুসা এক সময় কিন্তু এখানকার প্রতিষ্ঠিত একজন ব্যবসায়ী ছিল, যার কথা না বললেই নয়। আমাদের ঠিক এই অফিসের পূর্ববাসনার একটা ক্যান্ডি দোকান ছিল, আপনারা অনেকেই চিনবেন। উনি কিন্তু একসময় ব্যবসায়ী থাকার পরেও আমাদের সাথে সম্পর্ক হওয়ার কারণে উনি কিন্তু আজকে এখানকার ব্যবসায়ী নাই, ব্যবসায়ী হচ্ছে সোনালী লাইফের ব্যবসায়ী, একদম প্রতিষ্ঠিত সোনালী লাইফের একজন ব্যবসায়ী হিসাবে কিন্তু আমাদের মধ্যে আছে। এখন আমাদের সাথে আছে রানা। উনি সবসময় বিরক্ত করতো আমাকে, বস আমি ঈদগার ছেলে, কখন পাবো অফিস। এই কথাটা বারবার এসে কক্সবাজার অফিসে গিয়েই মাত্র ওখানে ঝগড়াটা প্রথম কথা ছিল না। তা আজকে থেকে আপনাদের আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো, মৌসার কথায় আর থাকবে না। তাহলে আমরা আজকে থেকে একদম সুন্দর একটা পরিপাটি অফিস আমরা এখানে পেলাম, অর্থাৎ বসের বদৌলতে। কারণ আমরা যা করি বসের অনুমতি ছাড়া কিন্তু আমরা এই পর্যন্ত কোনোদিন করিও নাই, সামনেও করা হবে না। এই জিনিসটা কিন্তু আমাদের মানতে হবে। এখন আমরা যদি অনেকে বলি বসের হাত না থাকলে আমরা যেমন এখানে আজকে এভাবে আসতে পারতাম না, আপনারাও কিন্তু আপনাদের মধ্যে এই সুন্দর মানুষগুলোর সাথে আমাদের পরিচয় হতো না। কারণ বস ছিল, বস যে জিনিসটা ধরে ওইটা কিন্তু সাকসেস করেই ছাড়ে। আমরা কিন্তু অফিস এখানে অনেক আগে নিতে পারতাম, কারণ যেহেতু আমরা সবসময় এদিকে যাই, বসও যাই, আমরাও যাই, সবাই কিন্তু আমরা কক্সবাজার মুখী হয়ে যাই। চাইলে কিন্তু একটা অফিসের কোনো ব্যাপার ছিল। আমাদের পরে এসে প্রশ্ন করে, স্যার আপনাদের অফিস নাই, আপনারা এত ভালো ব্যবসা করেন, ঈদগাতে নতুন নতুন মানুষরা এসে অফিস করবে। আজকেও কিন্তু এই কথাটার সম্মুখীন আমি হয়েছিলাম, যেহেতু বলছি আমার একটা মিটিং আছে ঈদগাতে। তাহলে আমরা যেখানে অফিস করি যাতে আমাদের ওই সাইনবোর্ডটা নামাইতে না হয়, ওই ধরনের কিন্তু আমরা অফিসগুলো কিন্তু যাত্রাগুলো ভাবেই কিন্তু আমরা যখন নূর কামাল আকাশ ঈদগাতে কাজ করার জন্য আমি সহ আসছিলাম প্রায় 2 বছর আগে, যদি আমি বল না বলি 2 বছর আগে কিন্তু আমরা এখানে কিন্তু একদম পথের প্রান্তরে কিন্তু ভিজিটিং করছি। ওনার পরিচিত লোক ছিল, আমার পরিচিত লোক ছিল, ওদের সাথে বসছি, খাওয়া দাওয়া করছি, কিন্তু তখনও কিন্তু আমরা অফিস করতে পারিনি। আমরা যা কিছু করি এগুলো কিন্তু বসের একদম নজর করে থাকি। তো এখন আমরা আশা করবো ঈদগাহবাসীর প্রাণের দাবি ছিল, আমরা চকরিয়াতে ব্যবসা করতেছি, কক্সবাজারে ব্যবসা করতেছি, নতুন উপজেলা সবে মাত্র ঘোষণা হলো, এই মাসেই ঘোষণা হলো। এরপরে এই নতুন উপজেলায় নতুন নামে আমাদের সোনালী লাইফের ঈদগাহ মেট্রোর যাত্রা শুরু করলো। এখন আমার আশা থাকবে আমরা যেখানে এখানে কাজ করি আমাদের এই দাওয়াতটা যাতে ঈদগাহ প্রতিটি ঘরে ঘরে আমরা পৌঁছাতে পারি। এখানে কিন্তু আমরা শুধু নাম লেখাবো, সোনালী লাইফে কাজ করব, বিভিন্ন জায়গায় গিয়ে আড্ডা মারবো, তাই হবে না। আমরা যদি কাজের মতো কাজ করি, এটা হচ্ছে আমরা এখানে ব্যবসা করতে আসছি। ব্যবসায় হচ্ছে সকালবেলা দোকানটা খুলতে হয়, বিক্রি হোক আর না হোক, সন্ধ্যাবেলা নির্দিষ্ট সময়ে কিন্তু আপনাদের দোকান বন্ধ করতে হবে। ওভাবে যদি আমরা, যেমন আমাদের অফিস টাইমটা আছে এখানে, যেমন আমাদের অফিস টাইমটা কিন্তু 8:30 থেকে শুরু হয়, আপনারা এখানে 9টায়, মিনিমাম 9টায় কিন্তু আপনাদের এখানে যারা আছে আপনাদের 9টায় কিন্তু এখানে ইন করতে হবে। এই জিনিসটা যদি থাকে, এখানে দেখবেন অটোমেটিক মানুষ আসতেছে, তখন কিন্তু আমরা সাকসেস হতে পারবো। যদি আমরা করি 8টার গাড়ি যদি 10টায় যাই, তাহলে তো হবে না। শুধু অফিস নিলাম, এখন স্বাধীনতা অর্জন, সে কিন্তু স্বাধীনতা রক্ষা করা কিন্তু কঠিন। এই জিনিসটা কিন্তু আমাদের কিন্তু খেয়াল রাখতে হবে। কারণ আমাদের পাশে এই বিল্ডিংটা কিন্তু ঈদগাতে ইন্স্যুরেন্স বিল্ডিং নামে খ্যাত। কারণ এখানে আছে পাশাপাশি মেডলাইফের অফিস আছে, ডেল্টার অফিস আছে, এই বেশ কয়েকটা ইন্স্যুরেন্স কোম্পানির অফিস, কিন্তু সেই এই বিল্ডিং এ আমাদের উপরে ফ্লোর আছে, এর উপরে ফ্লোরও আছে, সব ইন্স্যুরেন্সের অফিস একটা ব্যাংক। তাহলে এখানে কিন্তু আমাদের চাল চলন অন্যদের থেকে কিন্তু আলাদা হতে হবে। আমরা বলি আমরা শতভাগ অনলাইন, পুরো বলে আমরা অনলাইন বললে হবে না। শুধু আমাদের যদি চাল চলনে যদি আমরা রিক্সাওয়ালার মতো থাকি, আমরা যদি ওই সুন্দর পরিপাটি হয়ে যদি অফিসে না আসি, তাহলে তো আমাদের সাথে অন্যদের সাথে মিক্স হয়ে যাবে। আমাদের থাকতে হবে আলাদা। আমি বিশেষ করে বলবো ছেলে যারা আছে একদম এইটা হচ্ছে 50-60 টাকা বা 100 টাকা দিয়ে পাওয়া যায়। একদম যার যাবে, একদম নতুন কাপড় যে নিতে হবে তা না, যার যা আছে একদম সুন্দর পরিপাটি, একটু আয়রন করায় যদি আমরা আসি, তাহলে আমাদেরকে দেখে কিন্তু মানুষ বলবে যে হ্যাঁ ওরা তো অন্যান্য কোম্পানির চেয়ে আলাদা। আমাদের কিন্তু এই আলাদাটা কিন্তু রাখতে হবে। আর এই মেনটেনটা যদি না করেন, কারণ আমাদের বসটা কিন্তু কোনো না কোনোভাবে কিন্তু আমাদের থেকে কারো কিন্তু জিজ্ঞেস করে না কোন অফিসে কি হচ্ছে না, উনি কিন্তু জানেন। উনি ওনার মতো করে কিন্তু খবর নিয়ে ফেলে, পরে যাতে আপনাদের কোনো ধরনের হতে না হয়, তাহলে আমরা ওভাবে একদম সুশৃঙ্খলভাবে কাজ করবো।
এখানে আমাদেরকে পাবেন প্রতিনিয়ত সপ্তাহে 2 দিন পাবেন। চকরিয়া থেকে আমাদের মিজানরা আসবে, নূর কামাল আকাশও আসবে, নূরবক স্যারও আসবে। সবাই কিন্তু আমরা কিন্তু এখানে প্রতিনিয়ত কাউকে কোনোদিন কোনো না কোনো ব্যক্তি কিন্তু এখানে পাবেন, সিনিয়র কেউ না কেউ আসবে এখানে। আমি আশা করবো এখন আজকে প্রাণ ভরে বসের কথা শুনবো, বস কথা বলবে, কারণ বসকে আমরা পাই না। আমাদেরকে এখানে দেখবেন আশা দেওয়ার পথেই আমরা এখানে উঠতেছি, আপনাদের সাথে কথা হবে। আজকে আপনাদের সাথে অনেক মানুষের সাথে পরিচয় হলাম এখানে। দোয়া করতেছি সবার জন্য, আমার জন্য দোয়া করবেন যাতে সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে। আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অফিসিয়ালি ইনকামেট্রো ওপেনিং হচ্ছে না আজকে, আপনাদেরকে ভালোবাসি বলে দেখতে আসলাম। অফিসিয়ালি ইনশাল্লাহ অক্টোবরের ফাইনালি ওপেন হয়ে যাবে ইনশাল্লাহ, ঠিক আছে। আর এই ব্রাঞ্চটা এখনো অ্যাপ্রুভ না কোম্পানির কাছে, আমরা নিয়ে নিয়েছি। তার জন্য মিজান সাহেবকে একটা করতালি দিই, যিনি অফিসের আয়োজন করেছেন। পাশাপাশি আকাশ সাহেবের কাছে কৃতজ্ঞ, জুনিয়র টিম করেছেন এখানে। আমাদের মুসা স্যারের বাড়ি তো কাছেই। আমরা অফিসিয়ালি ইনশাল্লাহ অক্টোবর থেকেই আপনারা সাইনবোর্ড থেকে সব কিছু হয়ে যাবে। আমাদের ওয়েবসাইটে ইনকামেট্রোর অফিসের অ্যাপ্রুভাল হওয়ার পরে ওয়েবসাইটে ছবি যাবে। তো তার আগ পর্যন্ত আমরা বাইরে কোনো ব্যানার বা ফেস্টুন দিতে পারবো না, বিকজ আমরা আমাদের কোম্পানিতে অফিস করতে যেরকম কষ্ট হয়, অফিস যেতেও কষ্ট হয়। সাইনবোর্ড একবার উঠে আর যায় না। ব্যবসা না হলেও এই সাইনবোর্ড 5 বছর, 3 বছর, 7 বছর, যত বছরের জন্য আপনি চুক্তি করেন ততদিন আপনার সাইনবোর্ড থাকবে। এটা আমরা গড়ে নেব, ঠিক আছে। যার কারণে আমরা ফুট করে অন্যান্য ইন্স্যুরেন্স কোম্পানির মতো একটা অফিস নিয়ে 2টা টেবিল নিয়ে এটা আবার বন্ধ করতে পারি না। এই জন্য আপনাদেরকে প্রথমে আমার পরিচয় দেওয়ার আগে এই কথাটা বললাম যে অফিসিয়ালি অফিস আমরা অক্টোবর থেকে অ্যাপ্রুভাল পাবো ইনশাআল্লাহ, আশা করি হয়ে যাবে। আর আমার পরিচয়টা দিয়ে, আমার নাম হচ্ছে মোহাম্মদ সাজিদুল আনোয়ার, বাড়ি হচ্ছে চকরিয়া, আপনাদের কাছাকাছি। বাংলাদেশের এই সন্তান, পড়াশোনা ক্লাস 5 পর্যন্ত, 3 পর্যন্ত চকরিয়ায়, পড়া হচ্ছে চট্টগ্রাম শহরে। আর ইন্স্যুরেন্সে কাজ করি 2000 সাল থেকে। ব্যক্তিগত জীবন আমি ম্যারিড, একটা কন্যা সন্তানের জনক, আর ফ্যামিলি থাকে ঢাকায়, এই মুহূর্তে ঢাকায় আছে আর কি। আর ইন্স্যুরেন্স বিক্রি করতেছি সেই 2000 সাল থেকে, এখনো বিক্রি করে বেড়াচ্ছি সারা বাংলাদেশে। দ্যাট মিনস আমি একজন সেলসম্যান, ইন্স্যুরেন্স প্রফেশন আছে। আপনাদের সাথে হাফ অ্যান আওয়ার কথা বলবো, আমি ইন্স্যুরেন্স রিলেটেড কোনো কথা বলবো না। আপনাদের সবাই ইয়াং এখানে যারা আমার সামনে আছেন, তাদেরকে জাস্ট আপনার জীবন সম্পর্কে আপনি কি চিন্তা করেন এই কথাটা বলে আমি শেষ করবো, ঠিক আছে। আমরা কি ভাবি আসলে আমাদের কি করা উচিত, কি করা উচিত। আর একটা মানুষ জন্মের পরে কথা বলতে লাগে সম্ভবত 5 থেকে 6 বছর, নাকি ভাই? কথা বলা শিখবে, কিন্তু কোথায় কি বলতে হবে, কি বলতে হবে না, কোথায় কি লিখতে হবে, কি লিখতে হবে না, ফেসবুকে কি লাইক দেওয়া যাবে, কি দেওয়া যাবে না, ফেসবুকে কি কমেন্টস করা যাবে, কি করা যাবে না, এটা শিখতে মোটামুটি ইসরাফিলের সিংহে ফুদা পর্যন্ত শিখতে পারে না। বৃদ্ধ হয়ে যেতে পারবে, তাও শিখতে পারবে না। এটা এই কারণে বললাম, সফলতার কোনো শেষ নাই। আপনি যদি মনে করেন আমি সফল মানুষ, আমার অনেক কিছু হয়ে গেছে, আমি এমপি, আমাদের প্রাইম মিনিস্টার কি সফল না? কেউ সফল না। সফলতা হচ্ছে কি, যিনি মনে করে আমি সফল, তাহলে তার মরে যাওয়া উচিত, তার 1 সেকেন্ডও বেঁচে থাকার দরকার নেই। আমরা প্রতিটা সেকেন্ড বেঁচে থাকবো, সৃষ্টিকর্তা আমাদেরকে বাঁচিয়ে রাখবেন শুধু নিজেকে চেঞ্জ করার জন্য। প্রতিটা সেকেন্ড, প্রতিটা দিন, প্রতিটা ঘন্টা আপনাকে নিয়ে ভাবতে হবে। কাকে নিয়ে ভাবতে হবে? আপনাকে নিয়ে ভাবতে হবে যে আমি কোথায় আছি, কেন আছি, কোথায় যাব, কখন যাব। এই বেসিক যে একটা প্রশ্ন, আমি কোথায় আছি আমরা কি জানি? আমরা কোথায় আছি এখন? মঙ্গল গ্রহে নাকি? সাইফুল রানা না রানা, এটা তো আমি কখনো দেখি নাই, খালি ফেসবুকে দেখছি। সরাসরি দেখছি আমি আপনাকে দেখেন না? তাহলে আলহামদুলিল্লাহ, আমার সৌভাগ্য, লিডারকে দেখতে পেয়েছি আমি। আমরা এখন আছি পৃথিবীতে, নাকি? আচ্ছা, আমরা কিভাবে আসছি পৃথিবীতে কেউ জানি? কিভাবে আসছি পৃথিবীতে? ওহীর মাধ্যমে পাঠাই দিয়েছে আল্লাহ তাআলা, উপর থেকে নাযিল করছে আমাদেরকে। কোন মাধ্যমে আসছি কেউ একজন বলবেন যে আমরা কোন মাধ্যমে পৃথিবীতে আসছি? ভেরি গুড, একটু রেসপন্স করবেন। কেমন? আমরা আসছি পৃথিবীতে কার মাধ্যমে? আমাদের মা বাবার মাধ্যমে। মেডিকেল সায়েন্স বলে একজন মানুষ, আমি কি মানুষ? আমরা কি মানুষ? কাছে পাওয়া মানুষ
শিওর? ভেরি গুড। ওটা নিয়ে পরে বলবো, উনি কিন্তু শিওর বলছে, মাথায় রেখেন আপনারা। মেডিকেল সায়েন্স বলে যে 45 ইউনিট পর্যন্ত, 45 ইউনিট পর্যন্ত যদি কোনো ব্যথা কারো হয়, সে মানুষটা নর্মালি সেন্সলেস হয়ে যাবে। আমি বুঝতে পারছি, দাঁতের ব্যথা হচ্ছে কারো, পেটের ব্যথা হচ্ছে, আমরা বুঝি যাবো। বিশেষ করে দাঁতের ব্যথা, পেট ব্যথা, অ্যাপেন্ডিসাইটিসের ব্যথা যদি হয়, এটা কি তীব্র ব্যথা হয়, ঠিক না? সে জায়গায় আমরা যেই মাধ্যমে আসছি, সে আমার মা আপনাকে আমাকে পৃথিবীর আলো দেখাতে গিয়ে 55 ইউনিট পর্যন্ত ব্যথা সহ্য করছে। আপনি কি এটা ইমাজিন করতে পারেন? কখনো ভাবছেন মায়ের দিকে তাকায় কেউ কি বিবেক দিয়ে বলতে পারবেন আপনার মায়ের দিকে একটা বার চোখে তাকিয়ে যে মারে তোর পেটের মধ্যে আমি ছিলাম, কত লাথি তুলে দিচ্ছি, কত কষ্ট দিচ্ছি, খাইতে দিই নাই, খাচ্ছে, বমি করছে। আমরা তো গ্রামের সন্তান, আমরা গ্রামে বড় হয়েছি, তাই না? যে প্রচন্ড শীত, পুকুরে গিয়ে কাজ করছে। আমার মায়ের মধ্যে আমি যখন 9 মাস ছিলাম, আমার মায়ের পেটটা অনেক বড় ছিল না, তখন আমি কি করছি, আমার মা, আমার বাবা আমার মাকে ইংলিশ কমর দিতে পারেনি, ফ্ল্যাট কমোডে বসছে, বসলে আর উঠতে পারে নাই। একটা বেবিকে পেটের মধ্যে নিয়ে একটা ফ্ল্যাট কমোডে বসা আর ওঠা, এটাকে আপনি ভাবতে পারেন, চিন্তা করতে পারেন কতটা কষ্ট? সেই কষ্টটা আপনার মা, আমার মা, প্রত্যেকের মা আমাদেরকে নিয়ে করছে। কথা কি ঠিক না বেটি? 100%। সেই মায়ের দিকে একবার কি তাকিয়ে, একবারও কি চিন্তা করছেন এই মায়ের জন্য আমার কি করা উচিত, কি করা অনুচিত? কেউ উদাহরণ দিয়ে বলতে পারবেন? এই ফিলিংসটা আপনার আসছে যে আমার মাটা এত কষ্ট করে আমাকে পৃথিবী দেখিয়েছে, এই জিনিসটাকে আপনাদের কারোর মধ্যে আসছে? আসে নাই। আসে নাই মিন্স আপনি কেন আসে এটা আপনারা দায়ী না। আমার যারা মসজিদের ইমাম, আমার যারা পলিটিক্যাল লিডার, আমার যারা বড় ভাই, তারা আমাদেরকে এই কথাগুলো বলে নাই। কোরআনের ওই আয়াতটার কথা বলে নাই, ওই কথাটা বলে নাই, আমাকে খালি জিন্দাবাদ, ঠিক আছে? আপনার আমার বুকের উপর পাড়া দিয়ে সমস্ত লিডাররা প্রতিষ্ঠিত হবে, এটাই বলছিল। তার মানে আপনি আমি সবাই হচ্ছে আমরা জনসংখ্যা, আমরা মানুষ না। কাসেম আমার যদিও বললেন উনি মানুষ, কেউ সত্যি কথা অ্যাকচুয়ালি মানুষ না। জনসংখ্যা চোখে যা দেখা যায় পৃথিবীতে সব হচ্ছে জনসংখ্যা। মানুষ হাতে গোনা কিছু মানুষ আছে, আর হাতে গোনা কিছু মানুষ আছে বলেই পৃথিবীতে সৃষ্টিকর্তা এখনো রেখে দিচ্ছে, তাহলে পৃথিবী ধ্বংস হয়ে যেতে থাকতো না। আসেন আমরা মানুষ হই। তো মানুষ হওয়ার পূর্ব শর্ত হচ্ছে মানুষ কারা? মানুষ কারা বলতে পারেন? মান হুশ, যার সেন্স আছে এবং যার আত্মসম্মান বুঝেছে, সে হচ্ছে মানুষ। আপনার মা বিনা চিকিৎসায় মারা যাবে, আপনি সুঠাম দেহের অধিকারী একটা সন্তান, তাহলে কি আপনি মানুষ? আপনার ভুলটা চোখের সামনে বড় হচ্ছে, ক্লাস 5, 6, 7, 8, 9, 10, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, অনার্সে ভর্তি হচ্ছে, ঠিক আছে? আপনি গরিব, শুধু এই কারণে আপনার ভুলটার জন্য ভালো প্রস্তাব আসতেছে না। আপনি পলিটিক্স করেন, হোন্ডা নিয়ে রোড শো করেন, আপনি ঘুরে বেড়ান, আপনি জয় বাংলা বলেন, আপনি নারায়ে তাকবীর বলেন, আল্লাহু আকবার বলেন, নারায়ে রিসালাত বলেন, ইয়া রাসূলুল্লাহ বলেন, আপনি কি মানুষ না জনসংখ্যা? আপনার ঘরে আপনার মা একবেলা খেতে পারে না, ভাই বোন নিয়ে মাংস চুকে থেকে 1 সপ্তাহ করে একবার, আপনি হোটেলে বসে বান্ধবীদেরকে নিয়ে কি বলে, এটাকে কি বলে, ড্যাডিং করেন নাকি? ড্যাডিং করেন নাকি? ড্যাডিং করেন। আপনার পাশে আপনার বোনটা শুয়ে থাকে, আর আপনি সারা রাত মোবাইল নিয়ে ফজরের আজানের আগ পর্যন্ত হাই জানু কেমন আছো চ্যাটিং করতে থাকেন। ভোরবেলা ঘুমান, দিনের 12টায় ঘুম থেকে উঠেন। আর ওই বিড়ালের মতো, বিড়াল তো বুঝেন, বিড়াল হাগু করে কি করে জানেন? তার টয়লেট গুলো সবসময় ঢেকে দেয়। এটা হচ্ছে আমরা হচ্ছে বিড়ালের মতো, টানাটানি করি না এরকম অ্যান্ড্রয়েড সেলে নাকি? টানাটানি এখন তার বটমের ফোন নেই, এটা টানাটানি বিড়ালের মতো, আঙুল দিয়ে সারা রাত টানাটানি করি। তা আমরা মানুষ কিভাবে বলি আপনি আমাকে বলেন? যখন আমার পাশে আমার বোনটা থাকে, আমার কি বিবেক একবার নাড়া দেয় না যে আমি যে আকাশটা, আমি আপনারা কোশ্চেন এই কথাটা বলছি না, বাংলাদেশের চিত্রের কথা বলছি, একবার কি আমার বিবেক নাড়া দেয় না যে আমার পাশে আমার মেয়েটা বড় হচ্ছে, আমার বোনটা বড় হচ্ছে, কিন্তু আমি এই কাজটা করি, এই আকাশটা করি, এটা আমার জন্য পাপ। এই চিন্তা কি আমরা করি? করি না। এখন প্রশ্ন হচ্ছে কি, সফলতা বলতে কি বুঝি? সফল মানুষ কারা পৃথিবীতে? আপনাদের দৃষ্টিতে আমি সফল? আমি সফল না, সফল হওয়ার চেষ্টা করতেছি। আমি ঠিক আমার বয়স এখন প্রায় 44 বছর বয়স, আমি 2000 সাল থেকে ইন্স্যুরেন্সে কাজ করি। আমার জীবনে আমাকে মানুষ হওয়ার সুযোগ করে দিয়েছে এই সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি মাত্র 5 বছর আগে। এর আগে আমি ছিলাম আসলে খারাপ জনসংখ্যা। আপনি বলতে পারেন আমি গরু ছিলাম, বলতে পারেন, আমি আপনাদেরকে বলছি না, আমার কথা বলছি।
আমি ছাগল ছিলাম বলতে পারেন, ভেড়া ছিলাম বলতে পারেন, কুকুর ছিলাম বলতে পারেন, তারা যা আমি তার চেয়ে খারাপ ছিলাম আজকে থেকে 5 বছর আগে। কেন ছিলাম, কি কারণ, এরকম কেন ছিলাম? এই কারণে ছিলাম, আমি ইন্স্যুরেন্স আমার যিনি বস ছিলেন, ইমিডিয়েট বস যিনি ছিলেন, তিনি আমাকে কখনো বলেনি যে তোমাকে টাকা পয়সা সেভ করতে হবে, তুমি একসময় বিয়ে করবা, তোমাকে পোস্ট গ্রাজুয়েশন কমপ্লিট করে একসময় বিয়ে করতে হবে, তোমার একটা সন্তান আসবে, তোমার ওয়াইফ কনসিভ করলে তোমার টিকা দিতে হবে ওয়াইফকে, তোমাকে চিরঞ্জনে থাকতে হবে, তোমার বাবা মার চিকিৎসার দায়িত্ব তোমার, তোমার বোনের ছোট বোনের বিয়ের দায়িত্ব তোমার। এই কথাটা আমার বস আমাকে বলেনি। আমার বস আমাকে বলেছিলেন এত টাকা দিলে এত টাকা পাবা, তুমি তোমার যে পড়াশোনা আছে, ইন্স্যুরেন্স একটা বেস্ট প্ল্যাটফর্ম, এখানে কাজ করো, তুমি ভালো করতে পারবা। এর বাইরে কোনো কথা বলেনি, কারণ আমার ম্যানেজাররা এর বাইরে কিছু বলেন কিনা আমি জানি না। ওই কথাটা বলার ফলে আমি জনসংখ্যা ছিলাম। 2002 সালে আমার বাবা মারা যায়, আমি কি ইনহেলার দিতে পারিনি আমার বাবাকে? আপনাদের প্রশ্ন আসতে পারে, আমি কি ইনহেলার সম্ভবত 170 টাকা ছিল, 150 টাকা ছিল, এখন 300 350 হতে পারে, তার মানে কি আমার একটা ইনহেলারের টাকা ছিল না? না। ওই যে জনসংখ্যা ছিলাম, আমি ফ্যামিলিতে সবার ছোট পরিবারে, আমরা ভাই বোন 7 জন, এটা তো আমার বড় ভাইয়ের দায়িত্ব, এটা তো আমার মেজো ভাইয়ের দায়িত্ব, এটা আমার দায়িত্ব, আমি ব্যাচেলার এখনো, আমি কেন দিব? কিন্তু সেই বাবা যাকে আজকে আমার সব আছে, গাড়ি বাড়ি হাড়ি হাড়ি টাকা, আমার কিচ্ছু অভাব নেই, আমাকে রাখে নেই, কিন্তু আমার বাবা মা নাই আজকে দেওয়া। সেই কথাটা যদি আমার ওই লিডার আমাকে বলতো, চিরংশার আমার একটা 5 তলা বিল্ডিং থাকতো, আমি আমার মাকে উমরা করাইছি, আমার বাবাকে আমি হজ করাতে পারতাম। সেই কথাটা আমার ইমিডিয়েট লিডার আমাকে বলে নেই। এই কথাটা কোনোদিন আপনাদের ঈদগাহ কোনো মসজিদের ইমাম থেকে আপনারা ইয়াং ছেলেকে বলছে কিনা আমি জানি না, বলছে? বলে নেই, বলবে না এই কথাটা, কারণ এই কথাটা বললে সমস্যা। এই কথাটা যখন বলবেন তখন আপনি নিজেই শিখে ফেলবেন অনেক কিছু, আপনি স্টাবলিশ হয়ে যাবেন, এটা বড় প্রবলেম। এই কথাগুলো বলবেন, এই কথাগুলো আপনি কারো কাছে শুনবেন না। আমি আমার জীবন থেকে কথা বলছি, খুব মন দিয়ে শুনেন। আপনার সফলতার পূর্বশর সফল কারা? আপনার যদি এখন বর্তমান বিশ্বে ফিন্যান্সের দিক থেকে সবচেয়ে সফল ব্যক্তিকে কেউ বলতে পারবেন? অর্থ দিক থেকে পৃথিবীতে, বাংলাদেশে না, সারা বিশ্বে সবচেয়ে সফলতম ব্যক্তির নাম কেউ বলতে পারবেন? ভেরি গুড, বিল গেটস। এর চেয়ে সফল ব্যক্তি কে আছে? এর চেয়ে টাকা বেশি কারো আছে? নাই। পাওয়ার, ক্ষমতা, আমরা অনেক ক্ষমতা না? এই যে স্যার শুরুতে যাদের কথা বললেন এখানে থানায় করছে, তাদের পাশেও যেতে পারবো আমরা? তারা যখন যায় মোটরসাইকেলের বহর যায় বিশাল, ঠিক না? এসপি, পুলিশ, স্যালুট, কি পাওয়ার, ঠিক কি না? পাওয়ার নাই? আচ্ছা, এরকম পৃথিবীতে সবচেয়ে পাওয়ারফুল একটা মানুষের নাম বলতে পারবেন? বাংলাদেশে না, ইন্ডিয়াতে না, সারা বিশ্বের সবচেয়ে পাওয়ারফুল ব্যক্তি কি এখন? জো বাইডেন কদিন আগে পাগলা ছিল, ট্রাম্প, ঠিক আছে? আর আমাদের পাশের দেশের বাবু মাশাআল্লাহ অনেক শক্তিশালী, এখন পাওয়ার আছে। ইন্ডিয়া কিন্তু বিশাল দেশ, নরেন্দ্র মোদিও ভালো পাওয়ার আছে। তারপর হচ্ছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, এও হচ্ছে সবচেয়ে পাওয়ারফুল ব্যক্তি, বিশ্ব মোড়ল, ঠিক কিনা? আচ্ছা, নেম এন্ড ফেম, যশ এবং খ্যাতি পৃথিবীতে, এরকম কিছু মানুষের নাম বলতে পারবেন? মাইকেল জ্যাকসন ছিল, ঠিক আছে? এরা ছিল। বাংলাদেশে দূরে না যায়, বাংলাদেশে আমরা আমাদের সঙ্গে শাবান আলম করে সিনেমা দেখতাম, আপনার কাছে নবু বিশ্বের নাকি? আর রিসেন্টলি যিনি জেলে আছে পরিমণি, এরা ফেমাস না? আমি ওনার খারাপ সাইডটা বলছি না, ভালো সাইডটা বলছি। উনি তো ওই অ্যারেস্ট হওয়ার আগ পর্যন্ত বাংলাদেশের অ্যাক্টর ছিলেন, তাই না? আমি খারাপটা বাদ দিই, উনি তো ফেমাস, এই ব্যাপারে তো কোনো সন্দেহ নাই। উনি অ্যারেস্ট হওয়ার পরে ওনাকে নিয়ে অনেক কথা হচ্ছে, তার আগের চরিত্রটা বলছি, তার আগে তিনি ভালো নায়িকা ছিলেন ডেফিনেটলি, তার আগেরটা বলেন। এখন আমরা এখানে যে ধর্মে বিশ্বাস করি ভাই, বুকে হাত দিয়ে বলতে পারেন, যারা পরকাল বিশ্বাস করি, যারা বিশ্বাস করি যে এই জীবনটা হচ্ছে ক্ষণস্থায়ী, আমাকে ডেফিনেটলি আবার উঠতে হবে সৃষ্টিকর্তার সামনে, পৃথিবীর সমস্ত কাজের জবাবদিহিতা আমাকে করতে হবে। আমার সব রেকর্ড হচ্ছে, আমি কি বলছি কি করছি সবকিছু রেকর্ড হচ্ছে। এই কথা যারা বিশ্বাস করি, আমরা যারা মুসলিম, আমাদের দুইটা রেকর্ডার আছে না? অবশ্যই আছে। আছে কি না? তুমি আমাকে এটা দিলেন, এটা দিয়ে রেকর্ড করতেছেন, সেম আমার প্রতিটা সেকেন্ডের প্রতিটা কথা ভিডিও হচ্ছে, রেকর্ড হচ্ছে। কোথায়? আমার দুইটা ফেরেশতা আছে, দুইটা। আমরা বিশ্বাস করি, এরা তো সব ভিডিও ওপেন করে দিবে পরকালে, দিবে না? এই সফল 3 জন ব্যক্তির এই সফলতা দিয়ে তারা কি পরকালে পার পাবে? পাবে না। কোনো কাজে আসবে? আসবে না। তাহলে ওরা সফল নয়। তো সফল কারা তাহলে? এত টাকা, এত গাড়ি, এত চার্টার্ড বিমান আছে পার্সোনাল, এরপর যদি আপনি বলেন তারা সফল না, তাহলে সফল কারা? পৃথিবীতে সফল ব্যক্তি হচ্ছে আমার সেন্সে তারা যার জিহ্বা, চোখ,
হাত পা এই পুরো বডি থেকে সমস্ত বিশ্ব জগৎ নিরাপদ। তারা হচ্ছে সফল ব্যক্তি। একটু তালি দিবেন না? আর যারা নিরাপদ তারাই হচ্ছে মানুষ, আর যাদের এটা থেকে নিরাপদ কেউ না তারা হচ্ছে সব গরু ছাগল আর ভেড়ার দল। আমি ফ্যামিলির ছোট ছেলে, কোরবানি করব, এটা আমার দায়িত্ব। আমার বড় ভাই করলো কি করলো এটা হোয়াটএভার, এটা আমার দেখার দরকার নাই। আমি একটা গরু কিনে কোরবানি দেবো, ভাই বোনকে খাওয়াবো। আমার বড় ভাই বোনই আলাদা থেকে অনেক টাকা ইনকাম করে, আমার বাবার সমস্ত সম্পদ আমার বাবা বড় ভাইকে পছন্দ করে। এটা আমার বাবার পার্সোনালি থাকতে পারে উনি কোন ছেলেকে বেশি পছন্দ করবে, এটা ওনার কোয়ালিটি বড় হয়ে উনি কপাল নিয়ে জন্মাইছে, এটা আমি দেখার কথা না। এটা যদি আমি দেখি আমি ভেড়া, আমি ছাগল। ওটা আমার বাবার রাইটস আছে, কাকে সম্পত্তি বেশি দিবে, কাকে কম দিবে, কাকে বেশি ভালোবাসবে, কাকে কম ভালোবাসবে, এটা নিয়ে কথা বলার কোনো অধিকার সৃষ্টিকর্তা আমাকে দেয় নাই। আমাকে শুধু বাবার দায়িত্ব পালন করার জন্য পৃথিবীতে পাঠাইছে। এরাই হচ্ছে মানুষ। এখন আপনাদের জীবনটা আপনারা এর সাথে মিলান। আমি ভেড়া ছাগল বলবো না, জনসংখ্যা বলবো, তাহলে মনে কষ্ট পাবেন। এখন প্রশ্ন রাখতে পারেন, আপনি কি মানুষ না আপনি জনসংখ্যা? আমাকে মানুষ হইতে হবে। আমি চোখের সামনে দেখতে পাচ্ছি যে আমার মা অসুস্থ, আমি সকালবেলা ঘর থেকে বের